গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়ি কাটায় বাজে সকাল 4টে। বাইরে এখনো আলো ফোটেনি, এখনো ভালো রকম অন্ধকার। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সবাইকে শুভ রথযাত্রা, রথ সবার শুভ হোক। আজ আমি আজকে এত ভোরবেলা কেন তোমাদের কাছে ব্লগটা শুরু করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই দেখো সকাল সকাল এত সব সবজি কাটা হয়ে গেছে। এগুলো আজকে ভোগ তৈরি হবে। মা ওদিকে আমাকে করছে সাহায্য। আগের দিন সন্ধেবেলা এই ভোগের কাটাকুটি হয়েছে, যেখানে সাহায্য করেছে আমাকে আমার মা এবং আমার শাশুড়ি মা। আমরা তিনজনে মিলে এই 56 ভোগের আয়োজন করেছি, যেখানে সবাই মিলে কাটাকুটি সন্ধেবেলা থেকে শুরু করে দিয়েছিলাম। তারই একটি ঝলক তোমাদের কাছে তুলে ধরলাম। এই জায়গার ভিডিওটা কিন্তু আগের দিন সন্ধেবেলার। দেখো স্বর্ণাভ একটি চিচিঙ্গানি সবাইকে জুজু বলে ভয়ে দেখাচ্ছে। তো চলো শুরু করা যাক পরের দিন সকাল থেকে। দেখতেই পেলে তোমাদেরকে কি কি দেখালাম। সব আজকে আমার বাড়িতে রথযাত্রা উৎসব, কারণ তোমরা আমার পুরী ব্লগে দেখেইছিলে আমি জগন্নাথ মহাপ্রভুকে বাড়িতে এনেছিলাম। তো আজকে রথ, তাই আজকে তাকে প্রতিষ্ঠা করব, প্রতিষ্ঠা দিবস। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল শুরুতেই সকালবেলা, কারণ কোনো কিছু স্কিপ করো না। পুরো ব্লগটা আমি চেষ্টা করেছি সারাটা দিন তোমাদের কাছে তুলে ধরবার, এবং আমারও যাতে স্মৃতি হয়ে থাকে তার জন্য প্রতিটা মুহূর্ত, প্রতিটা ভালো ভালো মুহূর্ত যাতে মিস না হয় সেগুলোকে রাখার। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমি এখন গায়ে গামছা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি রান্নাঘরে। মা আমাকে একটু সাহায্য করছে। মা আরো সকালবেলা উঠেছে। এখন তো 4:10-15 মতন বাজে। আর আমি এখন চলে যাব স্নানে এসে আমি ভোগ রান্না করতে শুরু করবো। তোমাদের সাথে ভোগ রান্না তো শেয়ার করবই। এরপর সকালবেলা প্রভুর পুজো সবটা শেয়ার করব তোমাদের সাথে। আর প্রতিটা মুহূর্তে আমি তোমাদেরকে বলবো যে এই জগন্নাথ বাড়িতে আনার স্টোরিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজ আর গল্প নয়, এখন সকালবেলা অনেক কথা বলে ফেললে দেরি হয়ে যাবে। আশা করি তোমাদের বাড়িতেও ছোটখাটো করে কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে আজকের দিনে। রথ সবার শুভ হোক, শুভ রথযাত্রা। তো আজকে এখন রাখছি। তোমাদের সাথে কি কি করছি পরে আবার দেখা করছি। গুড মর্নিং। ভিডিও যখন শুরু করেছিলাম তখন তো বাইরে ছিল অন্ধকার রাত, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে প্রতিটা রান্না বান্না সবকিছু তোমাদেরকে দেখাবো। কিন্তু কাজ করতে করতে না মোবাইল হ্যান্ডেল করা আর সময় মতো ঠাকুর মশাই চলে আসবে, সবটা একা হাতে সম্ভব হচ্ছে না। তো তার জন্য এখন দেখো কি কি হয়েছে রান্না, আরো কি কি বাকি আছে তোমাদেরকে চলো একটু দেখিয়ে নিয়ে আসি। চলছে এখানে 5 রকমের ভাজা, মিষ্টি আলু ভাজা, এমনি গোল আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর এটা কুমড়ো ভাজা হয়ে গেছে। আছে বেগুন ভাজা হবে এখনো, এটা বরবটি ভাজা হবে, ফুলকপি ভাজা হবে। ওদিকে কড়াইতে ভেন্ডি ভাজা হচ্ছে, আর এই দিকের কড়াইতে হচ্ছে মোচা নারকেল দিয়ে। আর এটা এখন যা যা হয়ে গেছে, এটা হলো কচুর শাক নারকেল দিয়ে ছোলা দিয়ে করেছি। এটা চিচিঙ্গা ভাজার মতন করা, এটাও মধ্যেও নারকেল আর ছোলা দিয়ে, যেহেতু জগন্নাথ প্রভুর ভোগ তাই সবেতেই নারকেল দিয়ে। আর এটা লাউ, ছোলা, নারকেল দিয়ে। আর এটা আমের চাটনি। এখনো অনেক কিছু হওয়া বাকি। এটা বেগুন সুন্দরী হবে, বেগুন কাটা রয়েছে, ফুলকপি হবে, পনির হবে, অনেক কিছু হবে। সবই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে ছোলা দিয়ে মোচা হচ্ছে, মোচা কমপ্লিট হবে। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা। তুমি কি রান্না করছো এখন? সকাল থেকে উঠে তো রান্না শুরু করেছো ভোর 4টে। রে বাবা, ফুলকপি হচ্ছে দই ফুলকপি হবে। আর এটা দেখো সামনে আনো, এদিকে আনো। এটা এখানে এঁচড় হচ্ছে, এঁচড় কড়াইশুঁটি দিয়ে এঁচড় হচ্ছে। রংটা কিন্তু বেশ হয়েছে, সুন্দর হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে এখন বেগুন সুন্দরীর বেগুনটা ভাজা হচ্ছে। আরো বেগুন আছে যেগুলো আরো ভাজতে হবে। এইটা বেগুনটা ভাজার পর সর্ষে পোস্তর মধ্যে পড়বে। এখানে ফুলকপি আর আলু ভেজে রাখা আছে। দই ফুলকপি কড়াইশুঁটির মধ্যে ঢেলে দিলাম এটাকে।
তোমাদের সাথে শেয়ার করলাম কি কি রান্না আমার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ডাইনিংয়ে ভোগ ওদিকে করে করে রাখা রয়েছে। আর স্বর্ণাভ দাদুর সাথে এখন খেলা করছিল, আর বাবা আমাকে একটু ময়দা মেখে সাহায্য করছে। আর আমি এদিকে পনিরটা বসিয়ে দিয়েছি, আলু দিয়ে পনির হচ্ছে আর কেশর দিয়ে এখানে তৈরি হচ্ছে ঘিতে, একদম পুরো ঘিতে কেশর দিয়ে সুজি। আর এদিকে রান্নাবান্না মোটামুটি ওপরের রান্নাবান্না কমপ্লিট। বাবা আমাকে দেখো সব ভোগ রেডিও হয়ে গেছে, বাবা আমাকে ফল কেটে দিচ্ছে, ওদিকে আমার ছোড়দাও চলে এসেছে। আর নিচের গ্যাসে এদিকে শাশুড়ি মা আমাকে লুচিটা ভেজে সাহায্য করছে, সবাই মিলেই আমাকে সাহায্য করছে। আর আলুর দমটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম, অর্ণবকে বলেছিলাম যে তুমি একটু নাড়াচাড়া দাও, ছেলেকে স্নানও করাতে হবে। আর এদিকে আমার কাকা শ্বশুর আমার রথটা সাজাতে শুরু করে দিয়েছে, অসম্ভব সুন্দর উনি হাতের কাজ করেন, তাই রথটার দায়িত্ব ওনাকেই দেওয়া হয়েছে। আর ওদিকে আমি ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, করিয়ে আমি চলে এসেছি এখন নিরামিষ লাবড়ার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আরেক দিকে খিচুড়ি, মানে খিচুড়ি আর রাইসটা অনেকটা পরিমাণেই হয়েছিল, প্রায় 4 কেজি চালে ডালের খিচুড়ি হয়েছিল আর 4 কেজি চালের রাইস হয়েছিল, ফ্রাইড রাইসে। সকাল থেকে রান্না বান্না করে আমি পুরো ঘেমে ভেজা, ওপরে এক পত্তন হয়ে গেছে। এখন যেহেতু ওপরে ঠাকুরে গোছানোর কাজ করছে, তো তার জন্য ওখানে রান্না করা যাচ্ছে না, তাই এখন নিচের ঘরে রান্না হচ্ছে। এই যে নিচের ঘরে এখন খিচুড়ি চলছে, আর ওদিকে রান্নাঘরে অর্ণব আর শাশুড়ি মা মিলে রাইসের ফ্রাইড রাইস হবে, এখনো ওটা বাকি আছে, ওটা চলছে। তো এরপর তারপর আমি ওপরে ঠাকুরের সামনে যাব। তো একদমই তোমাদের সামনে সকাল থেকে আসতে পারিনি, কারণ বুঝতেই পারছো মানে এতগুলো রান্না একা হাতে করছি। আর তার সহযোগিতা অবশ্যই করেছে, অবশ্যই সবাই, আমার পরিবার পাশে না থাকলে আমি এত বড় একটা অনুষ্ঠান কখনোই করতে পারতাম না। তো ঠাকুরমশাই আসার সময় হয়ে এসেছে, আবারও স্নান করতে হবে, নিজেকে রেডি হতে হবে। তো এখন এখানেই রাখছি, পরে একদম তোমাদের সাথে ঠাকুরমশাই আসলে দেখা করছি। রান্নাবান্না সেরে আমি একদম রেডি হয়ে নিয়েছিলাম, তোমাদের কাছে আর আগে আসতে পারিনি। ওদিকে ঠাকুরমশাইও চলে এসেছে। তো ঠাকুরমশাই ঘট আর ডাবটাকে বলেছিল যে তুমি আর তোমার হাজবেন্ড মানে আমাকে আর অর্ণবকে গিয়ে গেটের সামনে ওটাকে প্রতিস্থাপন করে আসো। তো ওটা নিয়েই আমরা এখন যাচ্ছি। গেটের সামনে ঘট ডাব আর কলা গাছটা লাগাবো, যেখানে কাকাই আমাদেরকে একটু সাহায্য করছিল, কারণ ডাবটা ওগুলো না একা হাতে করাটা সম্ভব নয়। মানে প্রতিটা মুহূর্তে আমি আমার পরিবারের সকলের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে তারা পাশে আমার ছিল বলেই, মানে বারবার একটা কথাই বলছি যে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, জানো তো। মানে আগে তো যখন মানে এই অনুষ্ঠানটা করবো বলে ডিসিশন নিয়েছিলাম, তখন তো ভীষণ আনন্দ হচ্ছিল, মনে মনে ভাবছিলাম যে আমি খুব এত বড় একটা অনুষ্ঠান করব, সবাই আসবে ঠাসবে। কিন্তু যেই দিন মানে শুরুর দিনটা না মানে ভীষণ রকম টেনশনের ছিল, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যত ঘড়ির কাঁটা এগোচ্ছিল না মানে তত আমার টেনশন হচ্ছিল, আর সাথে মায়েরও খুব টেনশন হচ্ছিল। মা খালি বলছিল, এদিকে দেখো রথটা কিন্তু সাজানো হয়ে গেছে, একদম কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে কাকাই। আর নিচের গোপুরাও সেজে রেডি, ওরাও বিকেলে বেরোবে আমার সাথে। এখন জগন্নাথ প্রভুকে স্নান করানো হবে। ঠাকুরমশাই সব জল তৈরি করে দিয়েছে। আর এই দেখো এই ট্রেটা আনা হয়েছে, এখানে 3 জনকে আমি যে পুরী থেকে যেভাবে এনেছিলাম সেভাবেই রেখে দিয়েছি। আজ আমি তাদেরকে বার করছি, করে ঠাকুরমশাই তাদেরকে ভালো করে স্নান করাবেন, স্নান করিয়ে তারপর ওনাদেরকে সিংহাসনে তোলা হবে। আর তোমাদের কাছে আমি দেখাবো যে সিংহাসনও ওনাদেরকে মানে এনেছিলাম বলে সেই সিংহাসনটাও আমি নতুন তৈরি করেছি। অর্ণবের কাছে আমার এটা একটা মানে চাহিদা ছিল যে আমাকে আমার ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো ও কথা রেখেছে, ও আমার আশা স্বপ্নটা পূরণ করছে। ওই দেখো দূরেই দেখতে পাচ্ছ আমার সিংহাসন রেডি হয়ে গেছে, মানে যেটা তোমাদেরকে বলছিলাম কথা বলতে বলতে। আর ওই দেখো শিব ঠাকুরও বার করে নিয়েছি। ছেলের 18 মাসের চুল দিতে গিয়েছিলাম তারকেশ্বর, সেখান থেকে পাথরের ভোলা মহেশ্বরও নিয়ে এসেছিলাম। কারণ অর্ণব আর আমি দুজনেই শ্রাবণ মাসে বা শিবের বিভিন্ন উপোসের দিনগুলোতে আমরা জল ঢালি, শিবের উপোস করি। তো বাইরে তো না সবসময় যাওয়া হয়ে ওঠে না, তো ওই জন্য ভেবেইছিলাম যে যখন ছেলের চুল দিতে যাব 18 মাসে তখন একেবারে ঘরেই নিয়ে চলে আসবো ঠাকুরকে। তো ঘরে আর থাকলে যেটা হয় একেবারে প্রতিষ্ঠা করে বসিয়ে দিলে ঘরেই জল ঢালতে পারবো যখন সব অনুষ্ঠানগুলো পরপর আসে। তো এই দেখো আমরা দুজনে মিলে একসাথে ঠাকুরকে, ঠাকুরমশাইটা জল বানিয়ে দিয়েছিলেন দুধ দই বিভিন্ন রকম জিনিস দিয়ে, ফলের রস টস সব দিয়ে, ঘি মধু, সেটা দিয়ে আমরা জগন্নাথ প্রভু এবং আমার শিব ঠাকুরকে মানে ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে দিচ্ছি।
স্নান করানোর পর এবার তারপর আমার গৃহে কিন্তু আগে থেকেই মা লক্ষ্মী এবং বজরংবলীও ছিলেন, তাদেরকেও আমরা আজকের দিনে ভেবেছি যে ঠাকুরমশাইকে দিয়ে একদম ভালোভাবে তাদেরকেও একদম স্নান করিয়ে নতুন করে এই সিংহাসনে তুলব। তা আমরা তো জল ঢেলেইছি, মাও উপোস ছিল, তো মাও এখন একটু স্নান করিয়ে দিচ্ছে ঠাকুরকে। তো যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, আগে বলছিলাম, মানে জানো তো এত টেনশন লাগছিল, মানে কি বলবো। যাই হোক, ঠাকুরের সবই কৃপা, তো সবই সময় মতন হয়ে গিয়েছে। 56 রকম ভোগ, তোমাদের সাথে ভোগ আমি প্রতিটা শেয়ার করব যে কি কি রান্না হয়েছে। এই যে আমার মাস্তুতো ননদ, ও উপোস ছিল, ও জল ঢালছে, এখন ঠাকুরকে স্নান করাচ্ছে। মানে আমি ভাবতেই পারি না, মানে কি বলবো, ভাবতে পারছি না এখনও যে এত মানে দিনটা এত সুন্দরভাবে কাটাতে পারবো আমরা। মানে যাই হোক, সবটাই ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছুই নয়। সবাই তো স্নান করানো হয়েই গেল, দেখতেই পেলে। এবার আমার গৃহে না বজরংবলী রয়েছে, এই যে বজরংবলীকেও সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি, বজরংবলীকেও এখন আমি একটু স্নান করিয়ে দিচ্ছি। আর আমার মা লক্ষ্মীও রয়েছে, মা লক্ষ্মীকেও আমি এখন একটু স্নান করিয়ে দেবো। যে মাও একটু বজরংবলীকে স্নান করিয়ে দিচ্ছে। ঠাকুরমশাই মা লক্ষ্মীর জামা কাপড়টা ছাড়িয়ে আমাকে দিয়ে দিল, বলল যে তুমি একটু ভালো করে মা লক্ষ্মীকেও স্নান করিয়ে দাও, একেবারে সবাইকে ওই সিংহাসনে তুলে একদম সুন্দর করে তোমাকে প্রতিষ্ঠা করে দিচ্ছি সবাইকে, কোথায় কোথায় কাকে রাখবে। আর এই দেখো, ঠাকুরকে আজকের দিনের জন্য আমি সব কিছু নতুন কিনেছিলাম। ঠাকুরকে স্নান করানোর পর এই দেখো আমি টাওয়েল দিয়ে ঠাকুরকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছিলাম। আর দেখো কি সুন্দর যে জামাগুলো ঠাকুরের কিনেছিলাম। আমি এই দিনটার জন্য অনেক দিন আগে থেকেই প্রস্তুত ছিলাম, আমি কি করব কি করব না, ঠাকুরের কি কি কিনবো, কি কি করতে হবে না করতে হবে। তো প্রতিটা জিনিসে অর্ণব আমাকে সর্বসময় আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছে পুরোটা। মানে একজন হাজব্যান্ড হিসাবে ওর কাছ থেকে সাপোর্ট পাওয়াটা ভীষণ আমার দরকার ছিল, না হলে আমি কখনোই সম্ভব হতো না। এই দেখো ঠাকুরের জন্য ঠাকুরের বা জামা কাপড়গুলো, কারণ সবাই একরকম জামা পরবে, আমার ইচ্ছে ছিল যে আমি সবাইকে সেদিনকারকে একরকম ড্রেস পরাবো। জগন্নাথের সাজানো আমার হয়ে গেছে, জগন্নাথকে এবার পাগড়িটা পরিয়ে দিচ্ছিলাম আমি। একে একে সব ঠাকুরকেই আমি সুন্দর করে সবার জামা কাপড় পরিয়ে দেব। আর অর্ণব প্রত্যেকটা ঠাকুরকে, যেহেতু ও আমার গৃহের গার্জিয়ান বলতে পারো, আমার বিয়ের পর আমার বাবার পরে ও আমার গার্জিয়ান, আমার অভিভাবক, তাই ও আমার সিংহাসনে সব ঠাকুরকে ওখানে বসিয়ে দেবে। তো আমি সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম, তো ঠাকুরমশাই বলছিলেন যে তুমি সবাইকে সাজিয়ে দাও আর আমি মন্ত্রপাঠ করে দেব, আর অর্ণব সবাইকে একে একে সুন্দর করে সিংহাসনে বসিয়ে দেবে। তো চলো তোমরাও দেখো, হয়তো তোমাদের খুবই ভালো লাগছে, জানি না ভালো লাগছে কি না, অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এই জগন্নাথ প্রভু আনার কথাটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম ব্লগের শুরুতেই, তো তোমাদের সাথে সেই গল্পটা শেয়ার করেই ফেলি। যখন আমার ছেলে হয়নি, আমি প্রেগনেন্ট ছিলাম ঠিক সেপ্টেম্বর মাসের দিক থেকে, তো তখন পুজোর পর পুজোর সময় তো আমি জানতাম না তখন যে আমার খুব শরীরটা খারাপ ছিল, তো আমি জানতাম না। তখন পুজোর যখনই শেষ হয়ে গেল, তো অর্ণব খুব ঘুরতে যেতে চাইছিল সেই বছর। তো আমি তখন অর্ণব আমাকে বলছিল, হঠাৎ করেই আমি দেখছিলাম ওর পাশে শুয়ে IRCTCর পুরীর টিকিট বুক করছে। তখন আমি বললাম কি হলো, পুরী যাচ্ছি নাকি আমরা? তখন ও বললো হ্যাঁ, এখন থেকে টিকিট কাটলে অনেকটা কমে পাওয়া যাবে, তো তার জন্য আমরা জানুয়ারি মাসে পুরী যাচ্ছি, আমরা অ্যানিভার্সারিটা সেই বছর ওখানেই কাটাবো। তখন আমি বললাম, তখন সদ্য লকডাউন মানে আনলক হয়েছে, তারপর কয়েক মাস কেটে, তখন আমি ওকে বললাম যে না এবছর কোথাও যাব না, সবারই মোটামুটি একা একা না সমুদ্রে দেখবে ভালো লাগে না, পরিবার সকলে। আর আমার মানে ভীষণ রকমই ইচ্ছা ছিল যে পুরী গেলে পর আমি আমার মা বাবাকে নিয়ে যাব, আমার মা বাবা আমার সাথে যাবে, কারণ আমার মা অনেক দিন ধরে আমাকে খালি বলতো আমি পুরী যেতে চাই, তো চল মানে একটা সময় তোদের মানে একসাথে যাব মেয়ে জামাইকে নিয়ে। তো তখন আমি না ইয়ার্কি করেই ওকে বলেছিলাম যে না এখন যাব না, জগন্নাথ প্রভু যদি আমাকে
আমাকে একটা ছোট জগন্নাথ প্রভু যদি আমাকে কৃপা করে, যদি আমার ঘরটা ছোট্ট অন্নবাসে, তাহলে আমি তাকে নিয়ে যাব পুরীতে। তো যথারীতি সেই মাসেই আমি, এতটাই আমার খুব শরীর খারাপ ছিল, তারপর সপ্তাহখানেক পরেই আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি। তো ওই যে একটা বলে না বিশ্বাসের জায়গা, ঠাকুরের প্রতি, একটা ঠাকুর দেবতার প্রতি তো অবশ্যই আমাদের সকলেরই বিশ্বাস রয়েছে। তিনি ছাড়া জগৎ অন্ধকার। আমরা যা করি, যা কিছু ভাবি, সবটাই তার জন্যই আমাদের দিন রাত সব কিছু। তো আমার কোথাও যেন একটা এতটাই মানে মনের বিশ্বাস মানে জন্মেছিল যে আমি বললাম ওইভাবেই আর কি করে অর্ণবের সাথে, আর কয়েক সপ্তাহ পরেই আমি এমন একটা খবর পাচ্ছি। তো তখন ওই থেকেই অর্ণবের কাছে আমি বলেছিলাম যে ঠিক আছে, বেবি ভালোভাবে হয়ে যাক, সে সুস্থ সবল, যাতে আমার কোনো কমপ্লিকেশন না হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে। তখন তাহলে কিন্তু আমি কিন্তু যখন পুরী যাব, আমি কিন্তু প্রভুকে আনবো। তো প্রথমে অর্ণব আপত্তি জানালেও যে প্রভুকে আনবে, তুমি কি পারবে সব কিছু, মানে কোথাও বেরোতে পারবো না সেভাবে, ঠাকুর থাকবে। আমি তখন বললাম যে ঠিক আছে, আমিও যদি থাকতে পারি, ঈশ্বরও থাকতে পারবে, আর তার যদি আসার ইচ্ছে হয় সে অবশ্যই আসবে। এখন এটা নিয়েই বলে লাভ নেই, যখন আগে বেবি ভালোভাবে হোক। তো ঠাকুরের ঈশ্বরের কৃপায় স্বর্ণাভ আমাদের কোলভালো করে আসলো, কোনো রকম কমপ্লিকেশন আমার প্রেগন্যান্সি জার্নিতেও ছিল না। আমি চুটিয়ে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া সব কিছু করেছি, আর স্বর্ণাভও খুব ভালো ছিল, সুস্থ সবল বেবি হয়েছিল, কোনো রকম হসপিটালেও কোনো আমাদের সমস্যার সৃষ্টি হয়নি, বাড়িতেও সুস্থভাবেই এসেছি। তো তারপর অর্ণব বলেছিল যে ঠিক আছে, যখন আমরা পুরী যাব, তো প্রথম তো আমরা স্বর্ণাবকে নিয়ে 9 মাসে, যখন স্বর্ণাব মানে 9 মাস বয়স ছিল, তখন আমরা পাহাড়ে গিয়েছিলাম ঘুরতে। তারপর পরিবারের সকলের সাথে পুরী গিয়েছিলাম, যেটা অলরেডি আমার ইউটিউবে রয়েছে পুরী ব্লগে, তোমরা দেখতে পারো যে পরিবারের সাথে আমরা ভীষণ রকম আনন্দ করেছি পুরীতে। তো এই হলো আমার জগন্নাথ প্রভু আনার স্টোরি। আশা করি তোমাদের হয়তো ভালো লেগেছে শুনে। আমার কাছে তো এটা একটা বিশাল বড় পাওয়া, কারণ আমি আমার সন্তানকে পেয়েছি তার কাছে চেয়ে বলো বা তার কাছে বলে। দেখো গল্পে গল্পে এদিকে অর্ণব কিন্তু সব ঠাকুরকে যার তার জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছে। অনেক বড় একটা প্রাপ্তি, মানে এতদিন মনের মধ্যে, এতদিন মানে যবে থেকে ঠাকুরকে এনেছি, সেই ডিসেম্বর মাসে গিয়েছিলাম, ডিসেম্বর মাস থেকে আজকে জুলাই মাসে, এতগুলো মাস মানে মনের মধ্যে খালি মনে হচ্ছিল কবে মানে রথটা আসবে, কবে প্রভুকে আমি এখানে রাখবো, মানে আমার মন ছটপট করছিল। তো মন খুলে কেনাকাটা করেছি, মন খুলে আনন্দ করেছি। তো দেখতে থাকো, ঠাকুরমশাই এখন কিন্তু বসে পড়েছে পুজোতে। আমি একে একে ঠাকুরমশাই এদিকে তীরকাঠি দিয়ে ঘট পেতে দিয়েছে, আর আমি একে একে নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। ঠাকুরমশাই বলছিলেন নৈবেদ্যগুলো এনে দাও। এবার আমি ঠাকুর ঘরের সব নৈবেদ্যগুলো এনে দিচ্ছি। ঠাকুরমশাই এবার পুজোয় বসবেন। তো সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েই আমাদের গেছে। সকাল সেই থেকে মানে একটা পুজোর জন্য বহু দিন আগে থেকে তার প্রস্তুতি চলতে থাকে। অফিস করে আসা, কেনাকাটা, প্রতিদিন বেরোনো, মানে একটা যে ভীষণ, মানে একটা কি বলবো তোমাদেরকে, মানে তোমাদের সাথে মানে বলে বোঝাতে পারছি না যে মানে 7-10টা দিন ধরে যে কি পরিমাণ আমাদের দৌড়ঝাঁপ গেছে এই আজকের দিনটার জন্য। ঠাকুরের ঘরে তো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। ওদিকে আমি তুলসী মঞ্চতে, আমার জালনায় একটু তুলসী মঞ্চ আছে, তো সেখানে আমি একটু মা তুলসীকে একটু মালা দিয়ে দিলাম। আর ওদিকে এখন ভোগ সাজানো হয়ে গেছে। ভোগ ঠাকুরমশাই আর কিছুক্ষণ পরেই ভোগ নিবেদনের জন্য বলছিলেন যে তোমরা ভোগ নিয়ে আসো এক এক করে। চলো তোমাদেরকে ভোগটাও দেখাবো কি কি হয়েছে। ঠাকুরমশাই তো আমার বাড়ির সব পুজোই করে। ঠাকুরমশাই আমার বাড়িতে জন্মাষ্টমীও পুজো করে, কারণ আমার নিচে গোপাল রয়েছে। আর আমার ইচ্ছা ছিল ঠাকুরমশাইকে দিয়েই আজকের দিনের এই কাজটা করবানোর, কারণ ঠাকুরমশাই ভীষণ ভালো মন্ত্রপাঠ করেন, আমার ভীষণ ভালো লাগে ওনার পুজো। তো এদিকে দেখো 56 ভোগের মধ্যে কিন্তু বিভিন্ন রকম মিষ্টিও ছিল। তো সেই মিষ্টিগুলো 20 থেকে 22 রকমের মিষ্টি আমি খুঁজে বার করে এনেছি দোকান থেকে। তো বিভিন্ন রকম মানে
রং বেরঙের মিষ্টি, সেগুলো সব আমি একটা থালার মধ্যে করে সাজিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে মিষ্টির পরে ওদিকে অমৃতি, তারপর তোমার জিলিপি, খাজা গজা, মিষ্টি দই, আম দই, মানে সব কিছু, মালপোয়া থেকে আরম্ভ করে সব কিছুই ঠাকুরপ্রভুকে দেওয়া হয়েছে। দুধ পুলি, এদিকে এক থালা জিলিপি, এক থালা গজা, আর এই যে সব ভোগ একসাথে সাজিয়ে রাখা হয়েছে। ঠাকুরমশাই যখনই ভোগ নিবেদনের জন্য বলবে তখনই আমরা একে একে ভোগগুলোকে নিয়ে যাব। ভোগগুলোকে ডাইনিংয়ে ফ্যানের নিচে রাখা হয়েছে, কারণ যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়। আর এদিকে স্বর্ণাভোগ ঘুম থেকে উঠে পড়েছে, এতক্ষণও দাদুর সাথে ঘুমোচ্ছিল, দাদু ওকে ঘুম পাড়িয়ে রেখেছিল। আর এই যে এদিকে গজা, জিলিপি শাশুড়িমা নিয়ে যাচ্ছেন, রান্না ঘরের ওখানটায় ছিল ভোগ রাখা, তো এখন এখানে নিয়ে যাচ্ছেন ঠাকুরমশাইয়ের সামনে। ঠাকুরমশাই ভোগ নিবেদনের জন্য বলছিল যে ভোগ নিয়ে আসো। এক এক করে সবাই আমরা ঠাকুরমশাইকে সাহায্য করছিলাম, এনে এনে দিচ্ছিলাম। আর ঠাকুরমশাই খালি বারবারই বলছিল আর কত কী করেছো, আর কত কী করেছো। মানে আমি ভীষণই, মানে সকাল 4টে থেকে তো উঠেছি, যখন টুকটুক করে রান্নাগুলো হচ্ছিল না তখন কিন্তু অতটা আমার মনে হচ্ছিল না। আমি খালি মাকে বলছিলাম এই তো দেখো 3 পদ হয়ে গেল, এই তো 4 পদ হয়ে গেল। মা বলছিল তাড়াতাড়ি কর মনা, তাড়াতাড়ি হাত চালা, সবটা সম্ভব হবে তো করা। আমি তখন মাকে বলছিলাম যে মা প্রভু চাইলে সব হবে। তো যখন আমি খালি ঘড়ি দেখছিলাম আর 1 ঘন্টা করে ঘড়ি পিছিয়ে যাচ্ছিল, কিন্তু আমার মনের মধ্যে এতটা টেনশন হচ্ছিল যে আমি একা পারবো তো। ঠাকুরের নাম সমানে নিচ্ছিলাম। তো যাই হোক, একে একে দেখো সবাই, শাশুড়ি মা, আমার মা, আমার ননদ, সবাই ভোগ আমরা ঠাকুরমশাইকে এনে এনে দিয়েছি। তো ঠাকুরমশাই দেখো ভোগ এতটাই, মা এখানে খিচুড়ি যেটা আমি তৈরি করে রেখেছিলাম মা একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে দিচ্ছে, কারণ এত বড় কন্টেনারগুলো তো আর ঠাকুর ঘরে নেওয়া যাবে না। ঠাকুরমশাইকে কিন্তু বাইরে বেরিয়ে যেতে হয়েছে ঠাকুর ঘর থেকে। এই ঠাকুরমশাই আর কি করে আমাদেরকে বলছিল আরও কিছু নেই, আর কিছু করনি। তখন আমিও ঠাকুরমশাই কোনো কেন ঠাকুরমশাই আপনিই তো বলেছেন যে জগন্নাথ প্রতিষ্ঠা করলে কিন্তু 56 ভোগ দিতেই হবে, তো তাই জন্যই আমি আয়োজন করেছি। যে ঠাকুরমশাই বলছে করেছোটা কি তুমি, তাই জন্য আমি বলেছি বলে তুমি সবটা এতটা মানে অ্যারেঞ্জ করেছো। আমি তখন সেটাই মানে ঠাকুরমশাইকে বললাম যে আমি করার কে, প্রভুই হয়তো আমাকে হাত দিয়ে করিয়ে নিয়েছে। আমি তো এখনও ভাবতেই পারছি না যে আমি এতটা সম্ভব মানে হলো কিভাবে করাটা। তো ভোগ এখানে ঠাকুর ঘরে পর্দা দিয়ে দেওয়া হয়েছিল। এখন ভোগ নিবেদন করছে ঠাকুরমশাই। ওদিকে পর্দার আড়ালে ঠাকুরের ভোগ নিবেদন চলছে, আর বাইরে আমরা অপেক্ষা করছি ঠাকুরমশাই কখন পর্দাটা সরাবে আর প্রভুর মুখটা দেখব। কারণ কেন জানি না কিছুতেই চোখ ওখান থেকে ফেরাতে পারছি না। মানে প্রভুর ওই অপরূপ রূপ দর্শন এতটাই ভালো লাগছে, সারাক্ষণ মনে হচ্ছে 2 চোখ ভরে ঠাকুরকে দেখেই যাই। তো ওদিকে শাশুড়ি মা, আমার ননদ সবাই ধরে আছে, মা শঙ্খ বাজাচ্ছিল, কাকাই কাসর বাজাচ্ছিল, আর অর্ণব একটু বসেছিল। তো সবাই ভীষণ রকম মজা আনন্দ করেছে আমার এই দিনটিতে। আমার ভীষণ ভালো লাগে যে আমি আমার প্রতিটা অনুষ্ঠানে আমার পরিবারের প্রতিটি মানুষকে আমি কাছে পাই, তারা সশরীরে আমার অনুষ্ঠানে আসে এবং আমার পাশে থাকে, এটুকুই আমি চাই। এর থেকে আমার বেশি চাহিদা এদের কাছ থেকে নেই। তো বলতে বলতে ভোগ নিবেদন হয়েও গিয়েছে। ঠাকুরমশাই এবার ঠাকুর ঘরের পর্দাও সরিয়ে দিয়েছে। দেখো তোমরাও আমাদের সাথে সাথে ভোগের দর্শন করো। আর দেখি ঠাকুরমশাই ভোগ নিবেদনের পর আরতি শুরু করে দিয়েছে। প্রথমে তো ধূপ, তারপর বিভিন্ন রকম জিনিস দিয়ে আরতি হচ্ছে ঠাকুরের। এখানে না অনেক কিছু মানে শঙ্খ, অনেক কিছুর আওয়াজ ছিল, কিন্তু আমি কোনোটাই দিতে পারছি না। এগুলো দিলে পর আমি দেখি ভিডিওতে কপিরাইট চলে আসে, আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়ে ওঠে না। তো এমনিতেও ছোট ছেলে নিয়ে আমি প্রতিদিনের ডেলি ব্লগ দিতে পারিও না, সংসার ছেলে সব কিছু সামলে হয়ে ওঠে না। কিন্তু আমি চেষ্টা করি ইউটিউবটা আমার মেনলি খোলা যে আমার জীবনের কিছু বিশেষ মুহূর্ত যাতে আমি মোবাইলে সেটা স্টোর করে রাখা সম্ভব নয়, যাতে আমি আমার এই একটা কিছুর মাধ্যমে আমি যেটাকে আমার সারা জীবনের স্মৃতি হিসাবে রাখতে পারি, তার জন্য যাতে আমার ছেলে বড় হয়ে দেখতে পারে যে তার ছোটোবেলাটা, তার প্রতিটা আনন্দের দিনগুলো আমরা কিভাবে সেলিব্রেট করেছি সবাইকে নিয়ে, এটা
সবার পুজো, আমার একার পুজো নয়, আমার পরিবারের সকলের পুজো। তো ঠাকুরমশাই এখানে এক একটা জিনিস দিয়ে আরতি করছিলেন, আর মা, শাশুড়ি মা সবাই এক এক করে করে সবাইকে সেই প্রদীপের তাপ দিয়ে দিয়ে দিচ্ছিল, সারা ঘর বাড়িতে দেখানো হচ্ছিল। তো চলো তোমরাও দেখো আমার সাথে সাথে। ঠাকুরমশাই যখন বিভিন্ন জিনিস দিয়ে আরতি করছিল একের পর এক, তো সেটাও আমি শিখছিলাম ওনার কাছ থেকে, কারণ কাল থেকে আমাকে করতে হবে ঠাকুরের সেবা। তো একের পর এক ধূপকাঠি, বাতি, পঞ্চপ্রদীপ, কর্পূরের আরতি, ময়ূরের পাখার আরতি। তো কাল থেকে এটা আমার দায়িত্ব, প্রভুকে স্টেপ বাই স্টেপ আমাকে আরতি করতে হবে। তো আরতি শেষের পর ঠাকুরমশাই বসে পড়েছে, এখন যজ্ঞ হবে ঠাকুরের। এখানে ঠাকুরমশাই যজ্ঞের ট্রেতে সাজিয়ে নিচ্ছে বেলকাঠ দিয়ে, পাটকাঠি দিয়ে। যজ্ঞটা হবে, যজ্ঞ হওয়ার পর হবে অঞ্জলি আমাদের। রথের আগে তো কদিন ধরে টানা বৃষ্টি হওয়াতে বেলকাঠ আর পাটকাঠিগুলো খুব একটা ছিল, মানে এত ধুয়ো হচ্ছিল যজ্ঞের ওখানে, মানে একদমই বসা যাচ্ছিল না, জানো তো। তো এবার যজ্ঞ ঠাকুরমশাই শুরু করে দিয়েছে। এবার যজ্ঞ অর্ণব সংকল্প করে ওখানে আহুতিটা দেবে যজ্ঞে, একটা কলা দিয়ে, পান দিয়ে। সেটাই ঠাকুরমশাই ওকে বলছিল যে তুমি আমাকে ধরো, তুমি আমাকে ছুঁয়ে থাকলেই হবে। তো সেটাও হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে এবার আমরা বসবো অঞ্জলিতে, যারা যারা উপোস রয়েছি। অপবিত্র পবিত্র সর্বাবস্থান গত পিপাম সৎসরে পুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্ত্র নমস্সুচি 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 মাধব মাধববাচি মাধব মাধবনিধি মাধব স্মরন্তি সাধব সর্বকার্যে সুমাধব এষ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি সচন্দন তুলসীপত্রং তরুপায় তামিনাল ভূতানাং বিষ্ণু এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি জগন্নাথ সুভদ্রা বলরাম শস্ত্র আসন্ন ময়ঙ্বাস পরিত্রাজ নমস্তুতে অচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ নারায়ণ। পুজো আমাদের সম্পন্ন হয়ে গেল, অঞ্জলিও হয়ে গিয়েছে। ঠাকুরমশাই দুধ জল দিয়ে যজ্ঞের আগুনটা নিভিয়ে দিলেন। আর এখানে উনি ঘটের সুতো ছিঁড়ে দিয়ে যাচ্ছেন, কারণ আমার বাড়িতে তো 9 দিন পুজো হবে না। উনি এই কথাটাই বলছিলেন আমাদেরকে যে এই ঘটের সুতো তোমাদের ছেঁড়ার ক্ষমতা নেই, কারণ আমরা এটা গায়ত্রী মন্ত্র পাঠ করে ওটা করি, তাই আমি ছিঁড়ে দিয়ে গেলাম। আর ঠাকুরমশাইকে আমি একটু জল মিষ্টি দিয়ে দক্ষিণা দিয়ে প্রণাম করছিলাম। কালকে ওনার বাড়িতে আমাকে ভুজ্যটা দিয়ে আসতে হবে, কারণ ঠাকুরমশাইয়ের আরও জায়গায় পুজো রয়েছে, ঠাকুরমশাই যেতে পারবে না, মানে এখন নিয়ে যেতে পারবে না। পুজো শেষ হতে হতে মোটামুটি 5:30 মতন বেজে গিয়েছিল। তো আমরা দেরি করিনি, তো আমি জগন্নাথ প্রভুকে নিয়ে বেরোলাম, আর অর্ণব ওদিক থেকে বলরাম আর সুভদ্রা মাকে নিয়ে বেরোচ্ছে। তো এবার আমরা রথ নিয়ে বেরিয়ে পড়বো, কারণ সন্ধে হালকা হালকা সন্ধে, মানে গোধূলি লগ্ন যেটাকে বলে, সেই সময়টাতে ঠাকুরমশাই বলছিল সন্ধ্যা নেমে গেলে আর বেরিয়েও না। তো অর্ণব মজা করে দুজনকে নিয়ে খুব নাচতে নাচতে বেরোচ্ছিল, আর পুরো পরিবারের সকলে চলে এসেছিল। সবাই মিলে আমরা রথে এখন নিচে রথটা সাজিয়ে রাখা আছে, সেখানে প্রভুকে জিলেপি আর জিবে গজা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে চলার পথে যাদেরকে আমরা পাবো তাদেরকে আমরা একটু প্রসাদ দিতে পারি। আর আমার নিচে দুজন রয়েছে, বড় গোপাল আর ছোট গোপাল, আমার 2 গোপু সোনা। তাই এরা 3 জন বেরোচ্ছে আর ওরা বসে থাকবে বাড়িতে, তাই আমি ওদেরকেও নিয়ে নিয়েছি যে চলো তোমরাও ঘুরে আসবে একটু। ওরাও তো সারাদিনই বাড়িতেই বসে থাকে, কোথাও ঘুরতে যায় না বলো, ওদেরকেও তো একটু ঘোরানো দরকার, তাই
ওরাও একটু জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে, তাই দুজনেও বেরিয়ে পড়েছে ছোট ভাই আর বড় ভাই ঘুরতে। রথ আমাদের পুরো রেডি। দেখো রথের সৌন্দর্যটা দেখো কি অপূর্ব লাগছে। ওপরে বড় গোপাল, তার সামনে ছোট গোপাল, আর নিচে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা, 3 ভাই বোন 3জনে মিলে বসে রয়েছে। এবার রথ নিয়ে বেরিয়ে পড়ব। এই এলাকাতেই একটুখানি একটা মানে পুরো একটা রাউন্ড গোল মানে একটা এলাকার মধ্যেই দিয়ে বাড়ি ঢুকে পড়ব। তো পরিবারে আমাদের সকলেই চলে এসেছে। আমার দাদা গঙ্গার জলটা ছেটাচ্ছিল, যে রথ যখন যায় রাস্তা দিয়ে বলে যে আগে প্রভুকে জল মানে দিয়ে শুদ্ধ করে সেখান থেকে রথ বার করতে হয়। তো ওইদিকে অর্ণব আর কাকাই মিলে রথটা বার করছিল বাইরে। তো পুরো পরিবারের সকলে মিলে আমরা এখন রথ নিয়ে যাব। দেখো সেই দৃশ্যটা তোমাদের সাথেও আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমার ছেলে প্রথম রথের দড়িটা টান দিয়েছে, তো ছেলে টান দেওয়ার পরে এবার সবাই একে একে রথ চালাবে। ছেলে আমার খুবই মজা পেয়েছে, কাউকে রথ ধরতেও দিচ্ছিল না, জানো না, এত দুষ্টু হয়েছে ও। আমরা বড়রা তো একে অপরে কাসর, ঘণ্টা, শঙ্খধ্বনি সবাই মিলে জয় জগন্নাথের নাম হরিনাম কীর্তন করতে করতে রথ নিয়ে বেরিয়েছিলাম। আর এই কচিকাচাদের সামনে লেগেছে ঝামেলা, কে রথের দড়িতে হাত লাগাবে। আমার ছেলে কাউকে হাত দিতে দেবে না, আর ওরাও বাচ্চা সকলেই, তারাও একে অপরকে দড়ি নিয়ে হয়েছে ঝামেলা। তো যাই হোক, কী আর করা যাবে, ওদের আনন্দেই আমাদের আনন্দ। রথ নিয়ে তো বেরিয়েছিলাম বিকেল বিকেল, দেখো ওই দিকে সন্ধে নেমে গেছে। এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। চলতি পথেই কিন্তু আমাদের ওদিকে জানো তো, যখন হাঁটতে হাঁটতে আমরা আসছিলাম, আর ওদিকে আমাদের পাড়ার মানে আমাদের এলাকারও যে একটা বড় রথ বেরোয়, সেটাও রাস্তায় বেরোনো শুরু হয়ে গিয়েছিল। তো আমাদেরকে এক জায়গায় থেমে যেতে হলো, দাঁড়িয়ে পড়লাম আমরা। যে এই রথের দেখো এত ঢাক ঢোল আড়ম্বর করে রথের পালন মানে উদযাপন হচ্ছিল, সবাই নাচ করছিল, এত মজা হচ্ছিল, এত আনন্দ লাগছিল। এই যে এটি হলো আমাদের এলাকার রথ। রথ নিয়ে ঘোরার পালা শেষ। এবার রথ ছোটদা, অর্ণব আর কাকাই 3জনে মিলে রথ তুলে দিচ্ছে, কারণ আমার রথ আবার বাড়িতেই আসবে, ঠাকুরের কোনো মাসির বাড়ি নেই। তো আসার পরেই আমরা হাতে হাতে লাগিয়ে সব ভোগগুলোকে টেবিলে তুলে দিয়েছি। এখানে রয়েছে বেগুন সুন্দরী, মোচা, খিচুড়ি, তারপর রয়েছে সুজি, 9 রকম ভাজা, তারপর এখানে ছোলার ডাল, মোচা, লাউ, চিচিঙ্গা, কচুর শাক, আমের চাটনি, গন্ধরাজ লেবু, এঁচড়, পনির, আলু, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, লাবড়ার তরকারি, দই ফুলকপি, ঘি অন্ন, লুচি, পায়েস। আর ওদিকে মা ঠাকুর ঘরে বসে পড়েছে, ফল প্রসাদ আর চালকলা মাখছে। আর অর্ণব এদিকে কাকাই, জামাইবাবু আর ছোদ্দার সাথে সাহায্য নিয়ে টেবিলগুলো পেতে দিচ্ছিল, কারণ সবাই বসে পড়েছে এদিকে ভোগ খেতে। আর প্রথমে ইচ্ছা ছিল যে ভোগের মেন খাওয়া দাওয়াটা বাইরে থেকে আনা করাবো, কিন্তু তারপর অর্ণব আর আমি সিদ্ধান্ত নিই যে না, ঠাকুরের 56 ভোগই সবাইকে খাওয়ানো হবে। কত টাকা কত টাকা কত টাকা গুনি তাহলে গণ 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 হোক 10 30 40। এই তো এটা কিসের টাকা একবার বলে দে। এটা হচ্ছে রথের, আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম, সেই রথের টাকা 50, যেটা নিয়ে আমরা মেলায় 1 যাবো। 2 3 4 5 50 50 60 60 70 80 90 100 110 120 130 140 50 150 153 টাকা উঠেছে। বাহ, আবার গণ জয় জগন্নাথ। 53 টাকা উঠেছে। তো আজকের দিনটা বেশ ভালোই মজায় কাটলো। ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 12টা। সব আত্মীয় স্বজনরা বাড়ি চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পরে আমি ঠাকুর ঘর এবং পুরো ফ্লোরটা আমাদের পরিষ্কার করে ফেলেছি। অন্যদিকে গেটে তালা লাগিয়ে দিচ্ছে, কারণ এই ফ্লোরেই খাওয়া দাওয়া হচ্ছে, তাই পুরো একদম ক্লিন করে এখন রাতে ঘুমোতে যাব। গুড নাইট এভরিওয়ান।
মাঝখানে আর তোমাদের সাথে একদমই আসতে পারিনি, কারণ আত্মীয় স্বজন সবাই এসেছিল, তাদের সবার সাথে আজকের দিনটা খুব আনন্দ মজায় কাটাচ্ছিলাম। এখন তো ঘড়ির কাঁটায় বাজে 12:10, ভোর 4টের সময় উঠেছিলাম, সবকিছু হয়ে গেছিল, ঠিক সময় মতনই সবটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ঘরদোরও ফ্রেশ, মানে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। প্রভুকে এখন রাতে শয়ন দিয়ে নিজেরাও ঘুমোতে যাব। আর সারাদিন প্রচন্ড খাটাখাটনি গিয়েছে। আবারও বলবো আমার পরিবারের সকলকে থ্যাংক ইউ, কারণ ওরা ছাড়া আমার পক্ষে একদমই পসিবল হতো না আজকে এই উৎসবটা পালন করা। জীবনের একটা অনেক বড় পার্ট আমাদের সাথে জুড়ে গেল। প্রভু জগন্নাথ আমাদের মানে গৃহে আমরা মানে এনেছিলাম তাকে, মানে এবার কি বলবো আমি বলতে পারছি না, একদমই আমার কথা আটকে যাচ্ছে। মানে আমার কাছে এটা একটা ভীষণ ইমোশনের জায়গা তৈরি হলো। অর্ণব এখন বিবস্ব, মানে টায়ার্ড হয়ে রয়েছে, এখন ফ্রেশ হতে যাচ্ছে। তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জয় জগন্নাথ। সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, গুড নাইট, ভালো থাকবেন সবাই। ওর তরফ থেকেও আবারও তোমাদেরকে রথযাত্রার শুভেচ্ছা জানালো। আশা করি আমার পরিবারের সকলের সাথে আজকের মানে উৎসবের দিনটা তোমাদের খুব ভালো লেগেছে। এইভাবে আমাদেরকে ভালোবাসা দিও, আমাদের পাশে থেকো। আর আজকের ব্লগটা ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এরকমই নতুন নতুন অনেক আমার পরিবারের সাথে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে আবারও আনবো নেক্সট ব্লগে। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের জন্য গুড নাইট। এখন প্রভুকে শয়ন দিয়ে দেবো, প্রভুর ঘর দোর সবই পরিষ্কার হয়ে গেছে। তো চলো, গুড নাইট। প্রভুকে এখন আমি শয়ন দিয়ে দিচ্ছি। তবে ভিডিওর এন্ডে এত রাতে আমি আবারও থ্যাংক ইউ জানাবো আমার নিজের মা বাবাকে, অর্ণবকে, আমার শাশুড়ি মাকে, কাকাইকে। আর এই পুরো ভিডিওটাতে তোমরা যেই মুহূর্তগুলোতে আমাকে দেখতে পেয়েছো, আমার মাস্তুতো ননদ কিন্তু এই পুরো ভিডিওটা করে দিয়েছে আমাকে। তো ওকে ভীষণই থ্যাংক ইউ মানে আমার তরফ থেকে আমি জানাতে চাই। সামনে হয়তো আমি বলতে পারিনি, কিন্তু আমি ভিডিওতে আমি জানি ও দেখছে। তো আমার এই সুন্দর মুহূর্তটা এত সুন্দর করে ক্যাপচার করার জন্য আমি ওকে আবারও ধন্যবাদ জানাই। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।